বিদেশে যেখান থেকেই দেখছেন, আপনাদের এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি নজরানা চৌধুরী। দর্শক, আজকের দিনের প্রধান সংবাদগুলোর দিকে যদি চোখ বুলাই তাহলে আমরা দেখছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। এই আদেশের ধারাবাহিকতায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশনও। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এসব বিষয়সহ আরও কিছু চলমান ঘটনা প্রবাহ নিয়ে আলোচনার জন্য আমরা তিনজন অতিথিকে এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন সিনিয়র সাংবাদিক হাসান মামুন, দুঃখিত, তারপর আছেন আতিক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক এনসিপি, এবং ক্যাপ্টেন হাসিব হাসান খান, অবসরপ্রাপ্ত রাজনৈতিক বিশ্লেষক। আমরা আপনাদের তিনজনকেই এনটিভিতে স্বাগত জানাচ্ছি। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি যে এটি অনেক বড় দুটি প্রজ্ঞাপন জারি হয়েছে। একটি প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে, এবং তারা এই দলটির বা এই সংগঠনের কোনো ধরনের সংবাদ প্রচারও করা যাবে না এবং সোশ্যাল মিডিয়াতেও থাকতে পারবে না, মানে সাইবার স্পেসেও থাকতে পারবে না, সেটি বলা হয়েছে এই প্রজ্ঞাপনে। এটি সন্ধ্যার দিকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আর রাত 8:30টার দিকে আরেকটি প্রজ্ঞাপন এসছে, এটি নির্বাচন কমিশন করেছে। সেটি হলো আওয়ামী লীগের যে নিবন্ধন ছিল নির্বাচন কমিশনে, সেটি স্থগিত করা হয়েছে। তার মানে পরবর্তী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না, আজকের যে সিদ্ধান্ত সেই মোতাবেক। তো আমরা একটু হাসান মামুন, আপনার কাছে জানতে চাই যে এই সিদ্ধান্ত বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে কতটুকু প্রভাব ফেলবে? ধন্যবাদ। উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত হয়েছিল, সেই সিদ্ধান্তের ধারাবাহিকতাতেই এই সিদ্ধান্তগুলো হয়েছে, মানে নির্বাচন কমিশন পর্যন্ত, তাই না? তো এটা তো আপনি বললেন, বিস্তারিত বলার প্রয়োজন নেই, সবাই জানে। আর টেলিভিশনে তো নিউজ যাচ্ছে ঘন্টায় ঘন্টায়। তো আমি ঘটনাবলী না বলে তাৎপর্যটা বলার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। তো এটা নিয়ে শুরুতে একটু কনফিউশন ছিল প্রথম দিকে অনেকের মধ্যে, পরে পরিষ্কার হয়েছে। তো একটা আইসিটি আইনে একটা সংশোধনীও আনা হয়েছে যে দলের বিচার করা যাবে। তো দলের বিচারটা কোর্টের উপর রাখা হয়েছে, মানে আদালতের উপর। এখন এর মধ্যে যে কোনো দলের বিরুদ্ধে অভিযোগের বিচার হতে পারে। তো এই অবস্থায় জামায়াত ইসলামীর প্রসঙ্গটাও কিন্তু এসছে আলোচনায়, যে জামায়াত ইসলামীর বিরুদ্ধেও অভিযোগ আছে ৭১-এর ভূমিকা নিয়ে, এবং এটা নিয়ে একটু বাদানুবাদও তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে। এমনকি এই সব ঘটার প্রেক্ষাপট হিসেবে শাহবাগে যে ঘটনা ঘটেছিল, মানে শাহবাগে যে অবস্থান কর্মসূচি ছিল মূলত এনসিপির, সেখানে জামায়াতে ইসলামীর যে বিভিন্ন রকম আপত্তিকর স্লোগান দেওয়া, জাতীয় সঙ্গীত গাইতে আপত্তি জানানো, এইসব ঘিরে কিন্তু এনসিপির সঙ্গেও তাদের একটা সম্পর্কের অবনতি হয়েছে। এবং আজকে এনসিপির একটা বক্তব্য এসছে যে জামায়াতে ইসলামী এই ঘটনার দায় তাদের না, এবং জামায়াতে ইসলামীকে বলা হয়েছে তাদের অবস্থান পরিষ্কার করতে, তাই না? আমরা মাঝে একজন উপদেষ্টা, মানে ছাত্র তরুণ যাদের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছে, মাহফুজ আলম, গুরুত্বপূর্ণ উপদেষ্টা, তার একটা ফেসবুক পোস্ট করা এবং ডিলিট করা, এটা ঘিরেও কিছু ঘটনা ঘটেছে, এবং এটা নিয়েও কিন্তু বেশ তীব্র বাদানুবাদ চলছে রাজনৈতিক অঙ্গনে।
এবং তো কিছু বিতর্ক, তার স্ট্যাটাসকে কেন্দ্র করে কিছু ঘটনাও ঘটেছে ঢাকা কিছু ঘটনাও বিশ্ববিদ্যালয়ে। ঘটেছে, জি জি, এসব চলছে। তো এগুলো বাড়বে না আমরা আশা করি, এবং তর্ক বিতর্ক ভালো, তর্ক বিতর্ক একটু হেলদি তর্ক বিতর্ক হওয়া ভালো। আর হচ্ছে যে এখানে বিএনপির ভূমিকা উল্লেখ করার মতো, সেটা হচ্ছে তারা একটু নিরাপদ দূরত্বে থেকে মনে হয় যে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ঘটনার সঙ্গে থাকার চেষ্টা করছে। কিন্তু আজকে কিন্তু বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কিন্তু এটিকে নাটক বলেছেন। হ্যাঁ, যে এই আমি নাটকটা আমি এই কথাটাই বলছিলাম যে একটু নিরাপদ দূরত্বে থেকে ঘটনা পর্যবেক্ষণ করা এবং মানে এর মধ্যে যাতে বিএনপি কোনো সমস্যা না পড়ে সেই চেষ্টা তারা করে যাচ্ছে। বিএনপির অবস্থান কিন্তু বরাবরই ছিল যে কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ না করা। পরে তারা অবস্থান আরও পরিষ্কার করে যে তারা নিষিদ্ধ করার পক্ষে, কিন্তু সেটা যদি হয় বিচারিক প্রক্রিয়ায়। তো উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নিয়েছে সেখানে কিন্তু ব্যালেন্স করার একটা চেষ্টা আমি লক্ষ্য করছি। সেটা হলো যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম একেবারে সেই মানে ডিজিটাল প্ল্যাটফর্ম পর্যন্ত বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। সেই দায়িত্ব দেওয়া হয়েছে কোর্টের হাতে, অর্থাৎ মানে ট্রাইব্যুনালের হাতে। এবং কিন্তু আলটিমেটলি তো এটা নির্বাহী আদেশেই নিষিদ্ধ হলো, কার্যক্রম না থাকলে তো। হ্যাঁ, কার্যক্রম নিষিদ্ধ হওয়া টেকনিক্যালি আমরা কথাটা বলছি, কিন্তু প্র্যাকটিক্যালি তো জিনিসটা এই যে আওয়ামী লীগ নিষিদ্ধই, এবং আওয়ামী লীগ তো ইনফ্যাক্ট নিষিদ্ধ হয়ে গেছে 5ই আগস্ট, 5ই সেপ্টেম্বর, 5ই মানে এক অর্থে 5ই আগস্ট থেকে রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে 5ই আগস্টে আওয়ামী লীগ অপসারিত হয়েছে রাজনৈতিক অঙ্গন থেকে। এবং গোটা দল শুধু না, তাদের অনুগত প্রশাসন বিশেষ করে পুলিশ ইত্যাদি এবং স্থানীয় সরকার পর্যন্ত সবাই কিন্তু দেশ ছেড়ে পালিয়েছে বা দেশের মধ্যে পলাতক অবস্থায় আছে। তারা কোনো প্রতিরোধই করতে পারেনি, তাই না? এই হচ্ছে অবস্থা। তো এটার একটা দীর্ঘমেয়াদী প্রভাব থাকবে রাজনীতিতে। আমরা একটু দীর্ঘমেয়াদী প্রভাবটা আমরা পরবর্তীতে জি, আপনার কাছে আসব। আমরা ক্যাপ্টেন হাসিব হাসান খান, আপনার কাছে জানতে চাই যে আপনি কিভাবে দেখছেন যে আওয়ামী লীগ কিন্তু এর আগেও নিষিদ্ধ হওয়ার ইতিহাস আছে, তারপরও তারা কিন্তু ফিরে এসেছে এবং এখন পর্যন্ত যেহেতু সাইবার স্পেসে তাদের বক্তব্য আসে, তো আমরা দেখেছি যে তারা তাদের নেতাকর্মীরা বলার চেষ্টা করছেন যে তারা আবার ফিরবেন। কি মনে হয় আপনার? হ্যাঁ, তা আমি আসলে এই জাস্টিফিকেশনটা একটু বর্ণনা করতে চাই যে একটু সংক্ষেপে বলবেন। আমার সংক্ষেপে বলবো, কিন্তু বলতে চাই যে কারণ হলো যে এই যে সিদ্ধান্তটা নিল বর্তমান সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, আদৌ এটা জাস্টিফাই কিনা, সেটা জাস্টিফাই কিনা কজগুলো আমার দেখতে হবে যে আসলে এটা জাস্টিফাই হয়েছে কিনা। তো কজটা কি, আমরা যদি আমি একটা উদাহরণ দিতে চাই যে ধরেন আমরা একটা ফুটবল খেলা দেখতে চাই, তা ফুটবল খেলাতে ধরেন আহ্বানী ও মোহামেডান দুটা ফুটবল টিম, তা ফুটবল টিমটা ফুটবল খেলতে নেমেছে, তো আহ্বানীর সাপোর্টার আছে, মোহামেডানের সাপোর্টার আছে। আবার যেহেতু দুইটা বড় ফুটবল টিম, তো অনেক দর্শকও আসছে খেলাটা দেখার জন্য যে কীভাবে খেলতেছে। এখন আহ্বানীর যিনি দলের কর্মকর্তা, উনি চিন্তা করলেন যে এত কষ্ট করে জেতা, এত শর্টকাট জেতার কোনো সুযোগ আছে কিনা। তো সে করলো কি, ওই 11 জন ফুটবল প্লেয়ার না নামিয়ে সে 11 জন গুন্ডা টাইপ ছেলেকে নামাই দিল, দিয়ে চিন্তা করলো যে আমি ওই যে রেফরিটাকে আমি কিনে ফেলবো, আর ওই মোহামেডান টিমের যেগুলো একটু ভালো ভালো প্লেয়ার আছে ওইগুলোরে আমি আটকায় রাখবো, খেলার মাঠে না আসতে দেবো না, আর কিছুদেরকে আমি একটু টাকা পয়সা দিয়ে আমার পক্ষে নিয়ে নেবো, রেফরি কিনে নেবো, তাহলে এটা আমার জন্য খেলাটা সহজ হয়ে যাবে। তো তখন যখন খেলা যখন শুরু হলো তখন দেখা গেল যে যেহেতু তারা ফুটবল প্লেয়ার না, বলটা হাতে নিয়ে দৌড় দিয়ে শুরু করলো এবং ওই যে দলের তো মোহামেডানের তো একটা গ্রুপ অলরেডি পারচেজ হয়ে গেছে, আর ভালো ভালো কিছু আপনি আটকায় রাখছেন, তো ও গোল দিয়ে ফেললে রেফরি কিন্তু বাঁশি দিয়ে দিল, হ্যাঁ গোল। যখন গোল দিল তখন ওই যে দর্শক সারিতে যারা ছিলেন তারা দেখলো আরে এটা তো খেলাই না, এটা ফুটবল খেলার না তো এটা, তা তারা এটাকে নিন্দনীয় বেড়ে গেলেন। আর মোহামেডান ক্লাবের যারা এই আহ্বানী ক্লাবের যারা সাপোর্টার ছিল তারা বললো যে না এটাই খেলা, আর মোহামেডান যখন বললো যে না এটা খেলা না, তখন ওদেরকে মেরে ইয়েতে চলে গেলেন, স্টেডিয়াম থেকে আপনি বেরিয়ে আসলেন। তো এইটা যদি, এটা তো ফুটবল খেলা না, ঠিক আছে না? আমরা এখন যদি দেখি যে রাজনৈতিক দল যারা রাজনীতি খেলতেছেন, এটা তো একটা খেলা, এটা নিয়ম মাফিক খেলতে হবে, তো সেটা তারা ঠিক মতন খেলতেছেন কিনা, সেটাকে যদি তারা লঙ্ঘন করে থাকেন তাহলে আমাদের এই নিষিদ্ধ করাটা জাস্টিফাই হয়েছে কিনা। আমরা যদি প্রথমে দেখি
71 থেকে 75, এই জাস্ট আমি খুব সংক্ষেপে বলবো, এটা একটা স্ল্যাব। এই স্ল্যাবে আপনার আওয়ামী লীগ, তা আওয়ামী লীগ বললো কি 69 সালে এসে বলল যে আমাদের পাকিস্তান আমাদেরকে শোষণ করতেছে। কেন? আমাদের পাট, আমাদের চিনি, আমাদের চামড়া, আমাদের ট্যানারি, আমাদের পেপার, হ্যাঁ, বৈদেশিক মুদ্রা আয় করতেছে, কিন্তু এটা বিক্রি করে যে বৈদেশিক মুদ্রা আমরা পাচ্ছি এটাকে ইনভেস্টমেন্ট করা হচ্ছে পাকিস্তানে। সুতরাং পাকিস্তান আমাদের উপরে বৈষম্য ক্রিয়েট করছে, আমাদের দাদাগিরি করতেছে। তো ওরা যখন এই কথাটা বলল তখন এদেশের মানুষ কিন্তু এটা বিশ্বাস করেছে, এবং এদেশের মানুষ কিন্তু আওয়ামী লীগকে 69 সালে ম্যান্ডেট দিয়েছে, এবং আওয়ামী লীগ কিন্তু একচেটিয়া নির্বাচনে জিতেছে। ঠিক আছে, জেতার পর যেন 71 সালে সে ক্ষমতায় যাবে, ম্যান্ডেটটা কি ছিল? যে এদেশের মানুষের অধিকারকে অর্জনের জন্য এই ম্যান্ডেট কিন্তু আওয়ামী লীগ পেয়েছে। 71 সালে যখন তিনি ক্ষমতায় যাওয়ার জন্য রেডি হয়েছে তখন কিন্তু এই পশ্চিম পাকিস্তানিরা যারা আমাদের উপর দাদাগিরি করতেছিল তারা তাদের ফ্যাসিস্ট চেহারা বের করছে, এবং 25শে মার্চ তারা কিন্তু আমাদের উপরে আক্রমণ করছে, আমাদেরকে গুলি করছে, আমাদেরকে হত্যা করছে। ফলে আমরা বিদ্রোহ করছি। কারা বিদ্রোহ করছে? পুলিশ বিদ্রোহ করছে, সেনাবাহিনী বিদ্রোহ করছে, ইপিআর বিদ্রোহ করছে, সাধারণ জনগণ বিদ্রোহ করছে। বিদ্রোহ করে আমরা অস্ত্র হাতে নিয়ে ভারতে গেছি। হ্যাঁ, ভারতে যে আমরা স্বাধীনতা যুদ্ধ করছি, 30 লক্ষ মানুষ এই জীবন দিয়েছে, আমাদের মানুষ মানে আমাদের মা বোনরা ইজ্জত দিচ্ছে, দিয়ে আমরা একটা স্বাধীন দেশ নিয়ে আসছি। কিন্তু স্বাধীন দেশে আপনি কি নিয়ে আসলেন? ওই যে আওয়ামী লীগ, উনি হাতে করে নিয়ে আসলেন দিল্লির থেকে 25 বছরের একটা গোলামি চুক্তি। একটু পরে আসবো। হ্যাঁ, এই গোলামি চুক্তিতে আমি জাস্ট বলেন, এই গোলামি চুক্তিতে বলা হলো যে বাংলাদেশের যে দেশটা হবে এর পররাষ্ট্র এবং আমাদের যে প্রতিরক্ষা এই দুটো থাকবে তাদের হাতে। তা তো আপনি 1971 সালে প্রথমে 30 লক্ষ মানুষের সাথে বেইমানি করলেন। আমরা একটু ডক্টর আতিক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক এনসিপি, আপনার কাছে জানতে চাই যে আপনাদের দলের মূলত আপনাদের নেতৃত্বেই যে আন্দোলনটি হয়েছে গত 3-4 দিনে, তার ফলশ্রুতিতেই কিন্তু এই সিদ্ধান্তটি এসছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা। তো আপনার কি মনে হয় যে এই নিষিদ্ধ করাটা আসলে কতটুকু টেকসই হবে, টেকসই করা যাবে? কারণ আমরা বাস্তবতা তো অস্বীকার করার কোনো উপায় নেই যে আওয়ামী লীগের বড় একটা সমর্থক গোষ্ঠী আছে এবং তাদের সাংগঠনিক যে ব্যাপ্তি সেটিও একেবারে তৃণমূল পর্যন্ত। এই অবস্থায় এই দলটিকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত আসলো বা দলের কার্যক্রমকে নিষিদ্ধ করার, সেটি আসলে কতটুকু টেকসই করা যাবে বা এতে কোনো ঝুঁকি আছে কিনা? কোয়েশ্চেনটা হলো যে আমরা তো প্রচুর পরিমাণ আশেপাশে সাপ দেখেছি, যেহেতু সাপগুলোকে আমরা কি রাখবো না? প্রচুর সাপ যেহেতু সব জায়গায় আছে, সাপ মারে ফেললে তো আবার চলে আসবে, বাচ্চা গ্রহণ করবে। ইস্যুটা হলো যে এই পার্টিটা বাংলাদেশের গণতান্ত্রিক সিস্টেমের জন্য উপকারী না ক্ষতিকর? 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের জন্য আসলে এই দলটা দরকার আছে কিনা? একটা দল বা একটা পলিটিক্যাল পার্টি এই জন্য হয় যে রাষ্ট্রকে বিল্ড আপ করার জন্য, রাষ্ট্রের একটা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, এবং এটার জন্য ভ্যানগার্ড হয় আর কি। তো সে জায়গায় যদি আমি 2টা জায়গা থেকেও দেখি, যেটা উনি একটু আলোচনা শুরু করেছিল, যে সিকিউরিটির জায়গা থেকে বাংলাদেশে যে সবরেন্টি সেটা আসলে হারিয়ে গিয়েছিল 71-এর পর। প্রথম জাহিলিয়াত যখন চালু হয়েছিল শেখ মুজিবের আন্ডারে 15 লক্ষ লোক না খেয়ে মারা গেছে। এই জাহিলিয়াতের পরবর্তী আবার শেখ হাসিনা আরেকটা সেকেন্ড জাহিলিয়াত বানাইলো, যেটা থেকে মুক্তি পাইলাম কে বলি আমরা। এবং ইন্ডিয়ান আমাদের যে পুরো ফুল জিনিসটা কন্ট্রোল করেছিল, সেটা থেকে কেবলই আমরা রিক্লেইম আওয়ার ওন সবরেন্টি, যেটা আমরা বলতে পারতেছি আমরা আমাদের দেশে আমরা নিজেদের মতো রাজনীতি করব। সেটা আসলে কে তৈরি করেছিল? এই দলটাই করেছিল, স্বাধীনতা পরবর্তীতে করেছিল এবং 24-এর আগ পর্যন্ত তারা করেছিল। তাহলে আমাদের এক্সটার্নালি একটা রাষ্ট্র টিকে থাকার জন্য সবরেন্টি, সিকিউরিটি, সেটাকে বলেছে আমি ইন্ডিয়াকে যা দিয়েছি মানে তার শেষ মানে আর বলার মতো নয়, সবই দিয়ে দিচ্ছে তার রাষ্ট্র হিসেবে আমাদের। আদানির কথা উনি একটু আলোচনা হচ্ছিল ইনফরমালি, তাহলে আদানিকে আমরা টাকা দিয়েই যাচ্ছি, মানে হচ্ছে এটা একটা ফি দিয়ে যাচ্ছি ইন্ডিয়াকে, ইজারার মতো অবস্থা। তার মানে রাষ্ট্রের সিকিউরিটি সে ফেল করছে, এই নষ্ট করেছে এই আওয়ামী লীগ। সেকেন্ড হচ্ছে ইন্টারনালি একটা পলিটিক্যাল কালচার মিনিমাম কি থাকে, সিভিক একটা কালচার থাকে। আপনি বলেন এই গত কয়েক বছর 17 বছরে কোনো পলিটিশিয়ানকে তারা কি সম্মান দিয়েছে? গরু ছাগলের মতো হাত পা বেঁধে নিয়ে এসে রাষ্ট্রের মধ্যে নিয়ে আসছে। মানে রাষ্ট্রের যে পলিটিক্যাল সিস্টেম সেটা কমপ্লিটলি ডিস্ট্রয় করেছে।
রাষ্ট্রের আরেকটা পিলার হচ্ছে রাষ্ট্রের একটা ফান্ডামেন্টাল ইনস্টিটিউশন থাকে। আপনি বিচার বিভাগ বলেন, তিনটা তো ফান্ডামেন্টাল আলাদা ইনস্টিটিউশন আছে। কোনো কিছুর অস্তিত্ব আপনি নিজেই বলেন, মিডিয়া বলেন, সব জায়গায় একক একটা কন্ট্রোলিং অথরিটিয়ান ছিল, যেটাকে আমরা ফেসিজম বলতেছি। অনেকে একাডেমিশিয়ানরা মাফিয়া ফেসিজম বলে, কারণ ফেসিজম বললে রং হবে, কারণ ফেসিজম শুধুমাত্র এইভাবে মারে না। মাফিয়া ফেসিজম তিনটা মারছে, যেটা নিজের দেশের সিকিউরিটির 57 জন অফিসার মারছে, আলেমুল আমাদেরকে 5 হেফাজতে মারছে, গুম করেছে। গুমে তো বিশাল কাহিনী আমরা দেখতেছি, তাই না? এবং জঙ্গি নাটকও করেছে, অনেক জায়গায় খেতেছে। এবং 24-এ অনেক বাচ্চাদেরই মেরেছে প্রায় 117 জন। তো এইরকম দেখার পর যে একটা দল যেটা রাষ্ট্রের জন্য থ্রেট, মানে এক্সটার্নালি, এবং এখন পর্যন্ত এই দলটা কোথা থেকে কার্যক্রম চালাচ্ছে? কমপ্লিটলি ইন্ডিয়া। তাহলে আমরা বলতে পারি যে আদর্শিকভাবে আপনি যদি আসলে মুক্তিযুদ্ধের চেতনাতে সবাই বলি, আসলে মুক্তিযুদ্ধের স্পিরিট যেটা ছিল, জনগণের যে স্পিরিট যেটা ছিল, 47-এ যে স্পিরিট ছিল, সেটা জনমানুষ একটা মুক্তি চেয়েছিল, সমতার জন্য চেয়েছিল, ইনসাফের জন্য। আমরা পাকিস্তান থেকে ভেঙে আমরা বাংলাদেশ গড়েছি। সেই ইনসাফটাকে চেঞ্জ করে ওনার নিজস্ব ভার্সন অফ 71 ন্যারেটিভ ডেভেলপ করছে, যেটা দিয়ে আপনি কোবানো শুরু করছে যে আপনি কি মুক্তিযোদ্ধার পক্ষে শক্তি না বিপক্ষে শক্তি। তাহলে ওনাদের একটা নিজস্ব ন্যারেটিভ তৈরি করছে। এই জিনিস করে করে সারা দেশটি ওনাদের একটা ফেসিজম ডেভেলপ করছে, কাল তৈরি করেছে। এবং তার বিরুদ্ধে গেলে আপনারা দেখলেন রিসেন্টলি শুধুমাত্র বাতিল হয়েছে ওনাদের রয়্যাল ফ্যামিলির যে প্রোটেকশন, সংবিধানে সব কিছু ওনাদের একক কেন্দ্রিক করে ফেলেছে। এই জায়গায় গেম খেলতে পারবে না। তার রাষ্ট্রের যে সব কাঠামো আমরা দেখি, সব কাঠামোর মধ্যে একটা ওনারা ফেসিজম ডেভেলপ করছে। এটাকে আওয়ামী ফেসিজম বলে, অনেকে মুজিববাদ বলে, যেটা 4টা তাদের প্রিন্সিপালস। সেটা আমরা একদম ফেব্রুয়ারিতে 1972 সালে প্রথম যখন বয়ান করছে, সেখানে বলছে আমাদের দলের মধ্যে এটা হচ্ছে মুজিববাদ বলা হয়। সেটাকে পরবর্তী কনস্টিটিউশনে ট্রান্সলেট করা হয়েছে, যেটা রাষ্ট্রের আকাঙ্ক্ষা থেকে বিচ্ছিন্ন করে আরেকটা নিজস্ব আকাঙ্ক্ষাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, দলীয় এজেন্ডাকে। সেটা থেকে যদি ইন্টারনালি মুক্ত হতে চান, তাহলে এই রাজনৈতিক গোষ্ঠী তো আপনার জন্য উপকারী না। তাহলে যে রাজনৈতিক জনগোষ্ঠী সে দেশের জনগণের বিপরীত দাঁড়ায়, সেটাকে আপনি যদি বলেন যে হেলদি, উপকারী, তাহলে তবে খুব ডেঞ্জারাস একটা জিনিস। তার মানে এক্সটার্নালি এটা আমাদের জন্য থ্রেট, এবং ইন্টারনালি এই আদর্শটা অনেক কিছু ক্ষতিগ্রস্ত করেছে। এই জন্য সন্ত্রাসী গোষ্ঠীগতভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো, দেখেছেন হত্যা করেছে অনেকগুলো। তো সে জায়গা থেকে আমার মনে এখন লংজিভিটির দিকে কোশ্চেন আসবে, লংজিভিটিতে কী হবে। আপনি দেখেন, যখন আমরা আজকে কথা বলতেছি, গত কয়েক বছর মানুষ তো বলতেই পারেনি কথা। তাহলে যখন প্রকৃত বাংলাদেশের মানুষের স্পিরিটটাকে তুলে ধরতে পারবেন যে বাংলাদেশের মানুষ কী চায়, সেটা যখন রাজনৈতিক দলের প্র্যাকটিস করা শুরু করবে, তখন অটোমেটিক্যালি তাদের দলের মধ্যে যে লোকগুলো ভালো আছে বোঝে, তারা বুঝবে যে এইরকম হত্যাকাণ্ডকে জাস্টিফাই করার কোনো সুযোগ নাই। যার একটা ট্যাগ লেগে যায় যে সে হচ্ছে তিনটা হত্যাকাণ্ড ঘটেছে এবং এটার সাথে সরাসরি ইনভলভ রয়েছে এই পার্টিটা, তখন তাদের রাজনৈতিক বয়ান আর খাবে না কেউ। 71 নিয়ে আসলেও আর খাবে না, কারণ 71টাকে তার নিজে কুক্ষিগত করেছিল। এই বয়ান থেকে যখন মাইনাস হয়ে গেল, তাদের কালচারাল উইংগুলো ভেরি ইন্টারেস্টিং। দেখেন, আমার জানা মতে 64টা কালচারাল উইং তাদের আছে, এবং ম্যাক্সিমাম এই ফান্ডেড বাই ইন্ডিয়া। আপনি আর ভালো করে খেয়াল করে দেখবেন, আমাদের ইলেকশনের আগে অনেক এমপি ক্যান্ডিডেট বলতো যে আমার নমিনেশন কিন্তু ইন্ডিয়ান এম্বাসি থেকে দেওয়া। খেয়াল করে দেখবেন, ভিডিও ভাইরাল হয়ে যায়। ইভেন আমি তো অনেকের কাছে ইনফরমাল সোর্সে জানি যে ওবায়দুল কাদের সাহেবকে বানানো হয়েছে সেক্রেটারি ইন্ডিয়ান এম্বাসি থেকে। এবং আমি পেপার কাটিং এখনও দেখবেন যে ওবায়দুল কাদেরকে সর্বপ্রথম কোথায় সংবর্ধনা দেওয়া হয়েছে? ইন্ডিয়ান এম্বাসি থেকে। ভেরি ইন্টারেস্টিং। তাহলে একটা দল বাংলাদেশে থেকে বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করার কথা, সেই দল যদি প্রেসক্রিপশন পায় ইন্ডিয়া থেকে, তাহলে ভাই এটা তো কেউ মেনে নেবে না, এই দেশের মানুষ কখনো মেনে নেবে না। তাহলে এখন মানুষ চিন্তা করুক যে আদর্শিকভাবে যে দলটা বাংলাদেশ বিরোধী, সিকিউরিটির ক্ষেত্রে বাংলাদেশের জন্য এখন এক্সিস্টিং থ্রেট, আমাদের সব দিক দিয়ে থ্রেটেন কিন্তু ইন্ডিয়াই করতেছে। তাহলে এই একটা দল এক্সটার্নাল এবং ইন্টারনালি আমাদের জন্য ক্ষতিকর। সুতরাং লং রানে যেই যা বলুক এটা হবে না। থার্ড, এখন অনেকে এখন আদর্শিকভাবে তো বাংলাদেশ বিরোধী অনেকেই থাকতে পারে, জামাত ইসলামের বিরুদ্ধেও এরকম অভিযোগ আছে। এবং রিসেন্টলি শিবিরের পত্রিকায়, ম্যাগাজিনে ছাপা হয়েছে যে বাংলাদেশের স্বাধীনতা ভুল ছিল, বাংলাদেশের জনগণ ভুল করেছে স্বাধীনতা চেয়ে। তাদের বিষয়টা কিভাবে দেখবেন? আপনি যেই ব্যক্তি, আমার কথা হচ্ছে কোনো দল, যেই ব্যক্তি, যেই গোষ্ঠী বাংলাদেশের বাইরে গিয়ে চিন্তা করবে, সে বাংলাদেশের রাজনীতি আস্তে আস্তে বাংলাদেশের মানুষ তাকে কখনোই স্পেস না। তাদের বিরুদ্ধে, তাহলে জামাতের বিরুদ্ধে আপনারা, জামাতের বিরুদ্ধে আপনাদের অবস্থা? আমাদের যেটা ইস্যু হচ্ছে, জামাত এবং আওয়ামী লীগকে আমরা এখন ইকুয়েট করতেছি কেন? এখন ইস্যুটা খেয়াল করেন। অবশ্যই ডেফিনেটলি কেউ যদি অন্যায় করে, এখন আইসিটি একটা যদি সুযোগ আছে সবকিছু প্রসিড করুক না, আমার কথা সেটা না। আপনাদের দলের আমাদের দলের অবস্থান ভেরি ক্লিন। আমরা তো বলছি মধ্যমপন্থী রাজনীতি, বাংলাদেশের বিভাজনের রাজনীতি আমরা চাই না। 71 ভার্সেস 24, 24 ভার্সেস 7, এই জিনিসটা চাই না। এইখানকার মানুষের আকাঙ্ক্ষা, এখানকার মানে শত বছরের যে ঐতিহ্য আছে, সেটার ভিত্তিতে রাজনীতি করতে হবে আমাদের মানুষকে। নতুন করে বাইরে থেকে কেউ চাপাই দিয়ে আদর্শ এখানে চলবে না, যে জায়গারই হোক।
সে জায়গায় আমি আমাদের অবস্থান আমি বেরিয়ে সেটাই জানতে চাচ্ছি, আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বা তাদের নিষিদ্ধ করার পক্ষে আন্দোলন করলেন, কিন্তু জামাতের বিরুদ্ধে বলছেন না কেন আপনারা? জামাতের বিরুদ্ধে বলতেছেন না, আমাদের স্পষ্ট বার্তা দিয়েছে। আজকেও তো আমরা আমাদের বিবৃতি এসেছে, যদি হয় যদি সহযোগী হয়ে থাকে তারা, তাহলে অবশ্যই আপনারা কি ফাইল করেন, কেউ তো আর মুভ করতেছে না, মানে সবকে এনসিপি। আমি আপনাদের কথা বলছি, আপনারা কেন করছেন? সেকেন্ড হচ্ছে যে এনসিপির সাথে জামাতকে টেনে নিয়ে আসা হচ্ছে কেন, সেটাও একটা কোশ্চেন। কারণ বিএনপি তো আছে, বিএনপি তো করতে পারতো। তাহলে আরেকটা জিনিস বলা আমার এখানে, আমি মানে লজিক্যালি, আপনারা তো গত শাহবাগে গত 3-4 দিন জামাতের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছেন। জামাত এইজন্য বললাম। সর্বদলীয়কে আমরা আহ্বান করেছি। এখানে জামাত কোনো ইস্যু ছিল না, ইস্যু ছিল যে আমরা ফেসিস এন্টি ফেসিস যত গ্রুপ ছিল সবাইকে আমরা আহ্বান করেছি। এবং 24-এর আন্দোলনে যে জামাত শিবিরের অবদান ছিল অস্বীকার করবে কেউ? এটা তো এই জায়গাতে অবদান ছিল সবারই। এবং 17 বছর ধরে বিএনপির সাথে আন্দোলন করেছে, তাদেরকে অসুবিধা ছিল। এবং বিএনপি পার্টিকুলারলি আপনি দেখবেন, এবং একটা ঐক্যের ডাক দিয়েছিল যখন আমাদের জুলাই আন্দোলন হচ্ছিল। পার্টিকুলারলি অন্য দল বলছে জামাত ইসলামী এবং অন্য অন্য বামপন্থী দল, তার মানে তাদের হাইলাইট করে। ইস্যুটা হচ্ছে যে পলিটিক্যাল কারণে স্ট্যান্ডবাজি এক জিনিস, আর পিওরলি আসলে স্বাধীনতার সময়ের ঘটনা নিয়ে একটা হচ্ছে ইস্যু। আমি যেটা ম্যাক্সিমাম দেখি আর কি, সবাই আসলে ফ্যাকচুয়াল না যায়। মানুষ কি করে, যেহেতু পলিটিক্যালি আমার অপোনেন্ট জামাতকে হিট করতে হবে, পলিটিক্যালি এনসিপিকে, পলিটিক্যাল বিএনপিকে, তাই আমাকে স্টেটমেন্ট দিতে হবে তাহলে জামাত তো এরকম, তাহলে তো আমরা কোয়েশ্চেন করতে পারি জামাতের সাথে 17 বছর কেন তাহলে আন্দোলন করলো, কেন তাহলে সবার আগে তাহলে বিএনপিকে ধরা উচিত, কেন তাদের কিনে 4-2 লক্ষ জনকে মন্ত্রী বানাইলো, তাহলে এর আগে তাহলে আওয়ামী লীগকে ধরা উচিত, তাহলে এতদিন ছিল না এখন হলো কেন, এবং যদি কারা কারা ছিল। এবং সেকেন্ড, জামাত শুধু না, আমি বলতে চাই তাহলে চাইনিজপন্থী ওই সময় যারা বিরোধী ছিল তাদের কোথায় যাবে, সরসিনা পীর সাহেব কোথায় যাবে? আমার কথা হচ্ছে এরকম অনেকে তো ছিল ওই সময় বিরোধী, তাহলে স্ট্যান্ডটা খালি এক গ্রুপকে কেন হচ্ছে, পলিটিক্যাল কারণে? এই জিনিসটা আমাদের চিন্তা করা, তাহলে কারা কারা ছিল ওই সময়, তাদের ব্যাপারে যে অবস্থান যদি স্পষ্ট থাকে, এটা যে ট্রাইব্যুনাল আছে, ট্রাইব্যুনাল তাহলে ফিট করে দেন। একটা মানুষকে আপনি পলিটিক্যাল দলগতভাবে ধরতেছেন, আচ্ছা অনেকে ওনাদের ব্যাপারে বলে যে ওনাদের জেনারেশন তো অনেক ইয়াং ছেলে, শিবিরের ছেলে পেলে, তাহলে তাদের ব্যাপারে আপনি কোয়েশ্চেন করবেন, তারা কি তাহলে পাকিস্তানকে নতুন করে চাচ্ছে? আমাদের কোয়েশ্চেন হচ্ছে বাংলাদেশের পক্ষে যদি কেউ নতুন করে সে কাজ করে তাহলে আমাদের বিরোধিতা করতে পারবো না। কিন্তু তারা তো বাংলাদেশের অভ্যুদয়টাকেই বিতর্কিত করতে চায় বা মানতে চায় না। ইভেন তাদের ইয়াং প্রজন্ম যাদের জন্ম স্বাধীনতার অনেক পরে, আমি তো উদাহরণ হিসেবে বললামই। ঢালা ওভারে আমি বলতে পারি না, যদি কেউ করে থাকে সেটা অবশ্যই আমার কাছে মনে হয় না যৌক্তিক। কারণ হচ্ছে বাংলাদেশে ধারণ করতে গেলে 47, 71, 24 ধারণ করতে হবে। আমরা সবাইকে ধারণ করে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতি করা উচিত। এখানে যেই রাজনীতি দল করুক, তাহলে 47 আসলে আমরা স্টেট, আমরা যদি এখানে যদি ল্যান্ডে না পাই তাহলে তো আমাদের বাংলাদেশ থাকে না। ওকে, ধন্যবাদ আপনাকে। আমরা একটু সাংবাদিক হাসান মামুন আপনার কাছে জানতে চাই যে পুরনো প্রশ্ন, যে এটি আসলে কতটুকু সাস্টেইন করা যাবে বা সামনের দিনগুলোতে বাংলাদেশের রাজনীতির যে প্রকৃতিটা হবে, যে রাজনৈতিক চেহারাটা কেমন হবে? আপনি যে কথাটা বলছিলেন যে আওয়ামী লীগের একটা সমর্থক গোষ্ঠী দেশে রয়ে গেছে, তাই না? এই সমর্থক গোষ্ঠীর আকার অনেকে বলেন, এটা তো আর আসলে হিসাব করে বলা যাবে না, বা একটা ভোট হলে, এটা ভোটিং ট্রেন্ড দেখে বোঝা যায় আর কি। হ্যাঁ, ভোটিং ট্রেন্ড দেখে বা গত 15.5 বছরে আওয়ামী লীগ যে আচরণ করেছে, সেই অবস্থায় আওয়ামী লীগের ভোট কমেছে না বেড়েছে, বা গত এই 8-9 মাসে যা হয়েছে দেশে তাতে আওয়ামী লীগের কি সমর্থন বেড়েছে না কমেছে, এইভাবে একটা হিসাব করা হয় যে 20-25% মানুষ এখনো আওয়ামী লীগের সঙ্গে আছে। সেটা কিছু পেয়ে হোক কিংবা না পেয়েও কিন্তু অনেকে থাকে। এটা আদর্শগত বলবো নাকি অন্ধত্ব বলবো সেটা একটা প্রশ্ন, এটা সব রকমই আছে, তাই না? তো মনে করা হয় যে ফেয়ার ইলেকশন যদি হয়, আওয়ামী লীগ যদি পার্টিসিপেট করতে পারে, মানে ফেয়ার মানে কোট আনকোট বলছি, পার্টিসিপেট করতে পারে, তাহলে আওয়ামী লীগ এইরকম ভোট পেতে পারে এখনো এত কিছুর পরও। তো এইটা যদি ঠিক হয়ে থাকে, এটা দুর্ভাগ্যজনক যে এইরকম একটা শাসনের পরে, এইভাবে মানুষ হত্যার পরে আন্দোলনের নামে, তারপরে যদি তাদের পক্ষে লোকজন থাকে এইভাবে, তাহলে এটা তো একটা সমস্যা। কারণ আপনি তো, এরা তো দেশের নাগরিক এবং এদেরকে তো আপনি দেশ থেকে তাড়িয়ে দিতে পারবেন না। যদিও স্লোগান ওঠে যে দেশ থেকে যে চলে যাও বা এই বাংলায় ঠাঁই নাই ইত্যাদি, আমরা বলি রেটরিক, সব দলই বলে, কিন্তু এর তো কোনো অর্থ, এর তো কোনো অর্থ নাই, তাই না? তো এই ব্যাপারটা কিন্তু ডিল করতে হবে। এটা মাহফুজ আলম সাহেব, মানে এই আন্দোলনের একজন বড় রূপকার বলা হয় তাকে, উনি কিন্তু শুরুতেও বলেছিলেন অনেক আগে, এখন না, যে এই আওয়ামী লীগকে কিভাবে ডিল করা, যে আওয়ামী লীগের যে সমর্থক গোষ্ঠীকে ডিল, বিশেষ করে যারা সরাসরি অপরাধে জড়িত না, এইরকম একটা বিরাট জনগোষ্ঠী তো আছে। আমি যেটা বললাম যে পেয়ে না পেয়ে যারা আওয়ামী লীগ, আমাদের পরিচিত বলেই অনেকে আছে, এখনো আছে, ফেসবুকে সোচ্চার, এখানে সেখানে সোচ্চার, তাই না? যেহেতু মাঠে তারা থাকতে পারছে না।
তো একটা এই যে আইনের মধ্যে আছে যে ডিজিটাল প্ল্যাটফর্মেও তারা কাজ করতে পারবে না, কিন্তু এটা বন্ধ করা তো কঠিন, দেশের বাইরে থেকেও তৎপরতা চালানো যায়, তাই না? আপনি এটা বন্ধ করতে পারবেন না, এভাবে বন্ধ করা যায় না। আসলে যেটা হলো যে আসিফ নজরুল সাহেব আমাদের আইন উপদেষ্টা, উনি কিন্তু ওই দিনই আরেকটা অনুষ্ঠানে বলেছিলেন যে দক্ষিণ আফ্রিকার অনুসরণে একটা জাস্টিস কমিশন, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন, তো এটার অভিজ্ঞতা অর্জনের জন্য ওখানে একটা টিম পাঠানো হবে ইত্যাদি। তো আফ্রিকা সহ কয়েকটা দেশে কিন্তু এই চর্চাটা হয়েছে, তো এই অভিজ্ঞতাটা নেওয়া যেতে পারে। না, আমাদের কিন্তু দেশে ট্রুথ কমিশনের আমাদের অভিজ্ঞতা কিন্তু ভালো না। না, আমাদের ট্রুথ কমিশন কিন্তু সেইভাবে ট্রুথ কমিশন তো হয়নি। না, 111-এর সময় হয়েছিল। না সেটা তো অন্য, কিন্তু রিকনসিলিয়েশন কমিশন মানে বন্ধুত্ব পুনরুদ্ধার, সম্পর্ক পুনরুদ্ধার করার বিধিবিধান তৈরি করা, সেটা ফলো করা, সেই কাজটা কিন্তু হয়নি। তো আমাদের এখানে বিএনপি কিন্তু আজ থেকে 2 বছর আগে তারা যে 31 দফা দিয়েছে, সেখানে 2 নম্বর দফায় কিন্তু রিকনসিলিয়েশনের ব্যাপারটা তারা অনেক আগে বলেছিল। গণ অভ্যুত্থান তো হবে এটা কেউ জানতো না, তাই না? হাসিনার পতন হবে এটা জানতো না, কিন্তু বিএনপিটা উপলব্ধি করেছিল। আমি সেজন্য ওদেরকে প্রশংসা করব যে তারা এটা ফিল করেছিল। সেই ফিলিংটা কিন্তু এখন আরও জোরদার হয়েছে যে এই যে 25%, 20% বা অন্তত 15 বা 10% মানুষ যারা নিরপরাধ আওয়ামী লীগের, তাদের নিয়ে আপনি কি করবেন? তারা আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি পার্টিসিপেট করতে না পারে এই সব আইনগত ফ্যাকড়ায় পড়ে, তাহলে তারা কি করবে? তারা কি ভোটে পার্টিসিপেট করবে না, না কি করবে? তাই না? এটা তো গণতন্ত্রের একটা মানে ক্ষতি। সবার পার্টিসিপেশন হওয়াটা মানে নিশ্চিত করাটা জরুরি। এবং আপনি লক্ষ্য করবেন এই জাতিসংঘ যে তথ্যানুসন্ধান কমিশন করেছিল এই যে মুভমেন্টের উপর, সেখানে কিন্তু তারা শেখ হাসিনার কর্মকাণ্ডকে একেবারে ছাড় দেয়নি। তারা কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে এবং কত সংখ্যায় খুন হয়েছে, 1400, এই কথাটাও তারা বলেছেন। এবং উনি যে পরিচালনা করেছেন, পরিকল্পনা করেছেন হত্যাকাণ্ড, সবকিছু আছে, কিন্তু তারপরেও তারা বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না, এটা তাদের পজিশন। এবং ওই পজিশনের পর কিন্তু ইউনূস সাহেবকে বারবার দেখা গেছে একটু দোদুল্যমান থাকতে। উনি কিন্তু বারবারই বলেছেন যে আমরা তো চাই না, একটা বড় দল চায় না নিষিদ্ধ করতে, আমরা আওয়ামী লীগ চাইলে অংশগ্রহণ করতে পারে, ইলেকশন কমিশনের বিষয় এটা আমাদের বিষয় না, এগুলো বলতেন। তো এখন এনসিপির চাপে হোক, যেভাবে হোক পরিস্থিতি ইত্যাদি, তো এটা হয়েছে। এটাও কিন্তু একটা হাফ ওয়ে হয়েছে। আমি শুরুতেই বলছিলাম যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, দল নিষিদ্ধ করা হয়নি, আদালতের ঘাড়ে দেওয়া হয়েছে। এখন আদালতে কি হবে সেটা আমরা অপেক্ষা করব। ইলেকশন কমিশন ব্যাপারটা ফলো করে তারা তাদের কাজ করেছে। আগামী নির্বাচনের এখনো প্রায় বছরখানেক বাকি আছে, তাই না? যদি আমি ধরি যে জুন পর্যন্ত, ডিসেম্বরের মধ্যে হলে দ্রুত হবে। তো এগুলো নির্ভর করছে আসলে পরিস্থিতির উপর, মানে পরিস্থিতি কি দাঁড়ায় সামনে, এটা চট করে এখনই বলা যাবে না আমার মনে হয়। তবে এই যে সমর্থক গোষ্ঠীটার কথা উল্লেখ করছিলাম, যে এদেরকে ডিল করার দায়িত্ব আমার মনে হয় বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের। এবং এই ব্যাপারে রাজনৈতিক তারা যদি নিজের রাজনীতি দিয়ে তাদেরকে, আমি একটু বলি, আমার একটু মনে হয় যে এই যে ঐক্যবদ্ধ কমিশনের সঙ্গে বৈঠক হচ্ছে না রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে বৈঠক হওয়া উচিত এবং তারা কয়েকটা প্রশ্নে আলাপ করা উচিত। একটা হচ্ছে যে এই আওয়ামী লীগারদের ডিল করা, আওয়ামী লীগ কি বলছি না, আওয়ামী লীগের এই যে বিরাট জনগোষ্ঠী আছে যার মধ্যে আপনার আমার বন্ধু বান্ধব আছে, তাই না? আওয়ামী লীগ সমর্থক কিছু না পেয়ে, এরা কিন্তু কোনো প্লট পায়নি, কোনো 2 নম্বরই করেনি, কোনো খুন খারাপি কোনো কিছুর মধ্যে জড়িত হয় না, আওয়ামী লীগ করে অন্ধের মতো, তাই না? তাদেরকে কি করতেই পারে না, তাদেরকে নিয়ে আপনি কি করবেন? এটা একটা। আরেকটা হচ্ছে যে ইলেকশনটা কবে নাগাদ হবে, এটা কিন্তু রাজনৈতিক দলগুলোরও সিদ্ধান্ত নেওয়া উচিত, এটা খালি সরকারের বিষয় না। আমি মনে করি রাজনৈতিক দলগুলো একসঙ্গে বসে সিদ্ধান্ত নিয়ে সরকারকে বলা উচিত যে আমরা সবাই একমত যে এর মধ্যে নির্বাচনটা হোক। আমি একটুখানি খালি বলে নিই যে দেশের কিন্তু আমি একটু অর্থনীতি বিষয়টা ফলো করি, আমি বলতে চাই যে দেশের অর্থনৈতিক পরিস্থিতি কিন্তু দিনকে দিন অবনতির দিকে যাচ্ছে, এটা খেয়াল করা উচিত। আমাদের গ্রোথ রেট কমে যাচ্ছে, আমাদের ইনফ্লেশন ট্যাকেল করা হচ্ছে না, তাই না? এবং আমরা কিন্তু ওই যে ফরেন লোন টোন পাচ্ছি না, IMF এর লোন আটকে গেছে এবং IMF-কে অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থাগুলো অনুসরণ করবে এবং অনুসরণ করলে কিন্তু আগামী বাজেট বাস্তবায়ন কঠিন হয়ে যেতে পারে। সামনে একটা বাজেট আছে, এই বাজেট কেমন হবে কি হবে আমরা এখনো জানি না, তাই না? তো আমার মনে হয় যে এখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা আছে এবং বাজেট যারা প্রণয়ন করবেন তাদের কিন্তু উচিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসা। এবং আমি অবাক হচ্ছি যে রাজনৈতিক দলগুলো বাজেট নিয়ে কোনো কথা বলছে না, অথচ একটা অন্তর্বর্তী সরকার যারা অনির্বাচিত সত্যি বলতে, তাই না, তারা একটা বাজেট দিতে যাচ্ছে, তারা কর আহরণ করবে ইত্যাদি করবে এবং তারাও এদেরকে কিছু বলছে না, রাজনৈতিক দলগুলো সরকারকে কিছু বলছে না। বাজেট তো একটা সাংঘাতিক রাজনৈতিক ইস্যু, এটা কিন্তু অর্থনৈতিক ইস্যু না, তাই না?
তো এই বিষয়গুলোতে আমার মনে হয় যে নজর দেওয়া উচিত। ধন্যবাদ। আমরা ক্যাপ্টেন হাসিফ হাসান আপনার কাছে জানতে চাই, আপনার বক্তব্য শেষ হয়নি ওই বিষয়ে, যে আপনি বলছিলেন যে ৭১-এর পরে আওয়ামী লীগ সেই যেই উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ করেছিল বা বাংলাদেশের মানুষ করেছিল আওয়ামী লীগের নেতৃত্বেই, তো সেই জায়গাটায় তারা স্বাধীনতার পরে বিচ্যুত হয়ে গেছে। এই জায়গাটা আমি একটু বলি যে আমাদের ম্যান্ডেট ছিল, জনগণের ম্যান্ডেট ছিল যে আমরা একটা স্বাধীন রাষ্ট্র হব, আমাদের পররাষ্ট্রনীতি আমরা নিয়ন্ত্রণ করব, আমাদের প্রতিরক্ষা আমরা নিয়ন্ত্রণ করব। তাতে এই ম্যান্ডেট নিতে কিন্তু ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে। কিন্তু আপনি ২৫ বছরের চুক্তি নিয়ে আসলেন, সেই চুক্তিতে বলা হলো যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং প্রতিরক্ষা নীতি এটা ভারত নিয়ন্ত্রণ করবে। সুতরাং আপনি কিন্তু প্রথমেই জনগণের সাথে বিট্রে করছেন। এরপরে কি করেছেন, আপনি রক্ষী বাহিনী তৈরি করেছেন। দেশের যাতে গণতন্ত্র বিকশিত না হয় সেজন্য রক্ষী বাহিনী দিয়ে কিন্তু আপনি সিরাজ শিকদারকে হত্যা করেছেন, জাসদের নেতাদের হত্যা করেছেন। আপনি কি করেছেন, আমরা যে গর্বভয়ে বলছি যে আমাদের পাট, আমাদের চা, আমাদের চামড়া, আমাদের ট্যানারি, আপনি এগুলো সব ধ্বংস করেছেন জাতীয়করণ করে। এবং উইদিন ভেরি লিমিটেড টাইমের মধ্যে আমরা দেশটা একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত হলাম। ৭৪ সালে আপনার দুর্ভিক্ষ হলো, 1.7 মিলিয়ন মানুষ মারা গেল। যখন বাসন্তীর কাপড় নাই, যখন তার এই জাল দিয়ে সে ছবি তোলা হলো, তখন আপনি ক্ষিপ্ত হয়ে গেলেন। কাদের উপরে? ওই যে সাংবাদিক যারা এটা ছবিটা প্রকাশ করলো, আপনি বললেন যে লাল ঘোড়া দিয়ে আমরা দিব, আপনি সব সংবাদপত্র নিষিদ্ধ করে দিলেন ৪টা বাদে। ঠিক আছে। তারপরে যে রাজনৈতিক দলগুলো আপনার বিরুদ্ধে কথা বলতেছিল, আপনি সব দল বন্ধ করে দিয়ে বাকশাল তৈরি করলেন এই ৭৫ সালের জানুয়ারি মাসে। তো এই ৭৫ সালের ১৫ই আগস্ট কিন্তু আপনি নিশ্চিত করেছেন আপনার কর্মকাণ্ডেই। তারপরে আপনি ওই যে ডক্টর মুজাহিদ খুব ভালোভাবে বলেছেন যে এরপরে কিন্তু আপনি আবার ক্ষমতায় আসছেন কত 2008-এ এসে। 8-এ এসে আপনি কি করেছেন? 8-এ এসে আপনি যাতে একভাবে খেলতে পারেন, ওই যে আমি ফুটবল খেলার কথা বলছি মোহামেডান আহ্বানী, সেখানে সেই খেলাটা যাতে আপনি খেলতে পারেন সেই জন্য ওই যে রেফারির নিরপেক্ষ রেফারি যেগুলো ছিল, সেই কারণে আপনি সেনাবাহিনীর ৫৭ জন অফিসারকে পোস্টিং করলেন বিডিআরে পোস্টিং করে তাদেরকে হত্যাকাণ্ড ঘটালেন ৫৭ জন অফিসারকে। আপনি বেনজিরের মতন একটা দুশ্চরিত্র দিয়ে একটা পুলিশ বাহিনী করলেন, বেনজির ক্যাডার তৈরি করলেন। এই বেনজির ক্যাডার দিয়ে একটা পুলিশ বাহিনী তৈরি করলেন। আপনি স্মাগলার, গরু স্মাগলার, তাকে সেনাবাহিনী প্রধান করলেন আজিজ, সে স্মাগলার, তাকে দিয়ে আপনি একটা সেনাবাহিনীর একটা গ্রুপ তৈরি করলেন। আপনি প্রশাসনকে দলীয়করণ করলেন, আপনি বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিলেন। একটা লোক ওই ঘটনার সাথে জড়িতই নাই, তারপর তাকে বিচার করে আপনি ফাঁসি কাস্টে ঝোলাইলেন। ঠিক আছে। আপনি একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান বানাইলেন, ব্যবসায়ীদেরকে দিয়ে করলেন কি, এই ব্যাংকের ডাইরেক্টর ওই ব্যাংক, ওই ব্যাংকের ডাইরেক্টর এই ব্যাংক, দিয়ে আপনি সমস্ত ব্যাংকিং ইনস্টিটিউশনকে আপনি লুটপাট করে ফেললেন। আপনি কি খেলা করেছেন, রাজনীতি খেলা করেছেন? আপনি পুরো দেশকে ধ্বংস করে ফেলছেন। দেশ যখন ধ্বংসের মুখে, এবং আপনি কিন্তু ওই যে মানে মোহামেডানের কিছু প্লেয়ার তো আপনার দলে রেখেছিলেন, সে মোহামেডানের কিছু প্লেয়ার কিন্তু আপনার সাথে ছিল, যারা ওই যে জিএম কাদের সাহেব ছিল, আরও বিরোধী দলের কেউ ছিল, যার কারণে আপনার খেলা হচ্ছিল একটা মিউচুয়াল খেলা। এই মিউচুয়াল খেলাতে কিন্তু জনগণ ওই যে যখন আপনার মোহামেডান আহ্বানীর এই গেম দেখলো, তখন কিন্তু সাধারণ দর্শকরা কিন্তু মাঠ থেকে চলে গেছিল। তারা কিন্তু আপনার এই গেমের প্রতি তাদের কোনো আগ্রহ ছিল না, আপনারা কি করতেছেন। কিন্তু যখন তাদের উপরে আসলো জিনিসটা, তাদের বাচ্চাদেরকে আপনি গুলি করে মারলেন, তারা বলল যে ভাই আমি চাকরি করে আমার চাকরিটা করি, আমি লেখাপড়া করে আমার চাকরিটা করি। এই চাকরি পাওয়ার ব্যাপারে যখন তারা মাঠে আসলো, আপনি কিন্তু তাকে গুলি করলেন। তখন ওই যে সাধারণ দর্শকরা মাঠের বাইরে ছিল, তারা কিন্তু এখন স্টেডিয়ামের মধ্যে ঢুকে আপনাকে কান ধরে বের করে দিল, লাল কার্ড আপনাকে দেখাইছে। লাল কার্ড দেখানোর পাশাপাশি আমি বলবো যে তারা কিন্তু একটা ইয়েলো কার্ডও দেখাইছে। সেই ইয়েলো কার্ডটা কার? লাল কার্ড তো আওয়ামী লীগরা দেখাইছে, বিকজ আওয়ামী লীগ আর রাজনৈতিক দল ছিল না, এটা একটা এজেন্ট হয়ে গেছিল, ভারতের একটা এজেন্ট। তা আপনি এজেন্টকে তো রাজনৈতিক দল বলতে পারবেন না। তো সুতরাং তাকে আপনি নিষিদ্ধ করছেন, এটা সঠিক, কিন্তু সেই সাথে একটা ইয়েলো কার্ডও কিন্তু জনগণ দেখাইছে। সেই ইয়েলো কার্ডটা কার? সেটা হলো যে আপনারা যারা রাজনীতি করেন, ফুটবল টিম বানান, আপনি ফুটবলার দিয়ে ফুটবল টিম বানান। আপনি এই রাজনীতির দল করবেন,
আর ওই যশোরের একজন নেতা একটা গুন্ডা সে ওখানে কিছু টাকা পয়সা আয় করলো, 2 কোটি টাকা বানালো, আপনাকে টিনের বাক্সে টাকা দিল, আপনি তাকে ওইখানকার নেতা বানাই দিলেন। দিস ইজ নট পলিটিক্স। পলিটিক্স করতে গেলে আপনি নেতৃত্ব তৈরি করেন। এটা আমাদের ব্যর্থতা যে আমরা আমাদের এই জেনারেশন আমরা এই যে ছাত্র ওনাদেরকে আমরা প্রোটেক্ট করতে পারিনি। কারণ করতে পারিনি যে দেখেন যারা রাজনীতি করেছে তারা কি করছে, টাকা খেয়ে আপনার প্রফেসর নিয়োগ দিচ্ছে, উপাচার্য নিয়োগ দিচ্ছে। তা ছাত্ররা 5ই আগস্টের পরে যখন বললো যে এই উপাচার্য এটা তো শিক্ষক না, সে আমার সাথে অনৈতিক চ্যাট করে, তখন তারা যে বললো এই উপাচার্যকে পদত্যাগ করতে হবে। ঠিক আছে না? তার সমস্ত শিক্ষা ব্যবস্থাটাকে আপনি ধ্বংস করছেন। সুতরাং আপনি এখনই ছাত্রদেরকে যদি বলেন যে তারা একদম খুব সুন্দর রাজনীতি নিয়ে আপনার সামনে আসবে, এটা সম্ভব না। বিকজ আপনি রাজনীতিকরণ করেছেন বহু বছর ধরে। সুতরাং বিরাষ্ট্রীয়করণ করার ফলে রাজনীতি তো চর্চা হয় নাই। আপনি দেখেন জেনারেল জিয়া যখন রাজনীতির দল তৈরি করলেন তখন সাত্তার শেখ ছিলেন। সাত্তার শেখকে উনি বললেন একটা রাজনৈতিক দল তৈরি করলেন। সাত্তার শেখ কী করলেন, ওই সময় যারা দেশের বিভিন্ন জায়গায় সাবেক বিএনপি, সাবেক মুসলিম লীগ, সাবেক আওয়ামী লীগ, সাবেক ভাসানী ন্যাপ, সাবেক ইউপিপি, এদের সমস্ত রাজনীতিবিদদেরকে কিন্তু উনি নিয়ে এসে রাজনৈতিক দল তৈরি করেছিলেন। যার কারণে দলটা রাজনৈতিক দল হয়েছে। এরশাদ সাহেব পারে না দল তৈরি করতে, কারণ এরশাদ সাহেব তো রাজনীতিবিদদের আনে নাই। ঠিক আছে? এখন এই বয়সের কারণে এই বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির নেতারা আস্তে আস্তে মারা গেছে। আপনার এই দলে কোনো রিক্রুটমেন্ট হয়েছে? লাস্ট রিক্রুটমেন্ট হলো অ্যানি ভাই, তারপরে ওই যে আমানুল্লাহ আমান। এরপরে এই রাজনৈতিক দলের রিক্রুটমেন্ট কোথায়? এই রাজনৈতিক দল যে বলতেছে আমি রাজনীতি করব, আপনি কেন রিক্রুটমেন্ট করেন না? আপনার কমিটি তৈরি করেন না কেন? ঠিক আছে? এইগুলো কিন্তু মানুষ দেখতেছে। সুতরাং মানুষ কিন্তু একটা ইয়েলো কার্ড আপনাকেও দেখাইছে, যে এনসিসিকেও দেখাইছে, যে আপনি যদি রাজনীতিটা যদি গণতান্ত্রিক ওয়েতে না করেন তাহলে কিন্তু রেড কার্ড আপনিও পাবেন আগামীতে। আপনি শুধু আওয়ামী লীগ নিয়ে চিন্তা করতেছেন, আপনার নিজের চিন্তাও করেন। ওকে, ধন্যবাদ। আমরা একটু আতিক মুজাহিদের কাছে আবার যেতে চাই। একটি বিষয় যে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠক হয়েছে, সেখানে জানানো হয়েছে যে মে মাসের 7 এবং 8 তারিখে 202 জনকে সীমান্ত দিয়ে বিএসএফ পুশিন করেছে। যদিও এর মধ্যে 39 জন রোহিঙ্গা আছে এবং এই 39 জনের মধ্যে 5 জন আবার ভারতে জাতিসংঘের যে শরণার্থী বিষয়ক হাইকমিশন সেখানে নিবন্ধিত। তবে কিছু বাংলাদেশিও আছে, এটিও স্বীকার করেছেন যে বাংলাদেশি যারা ওই অবৈধ পথে ভারতে গিয়ে বিভিন্ন কাজকর্ম করে। তো এটি একটি খবর। পাশাপাশি আরেকটি খবর আমি এর সাথে যোগ করতে চাই। আজকে কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরার সময় আরাকান আর্মি 2 জন জেলেকে লক্ষ্য করে গুলি করেছে এবং তারা আহত হয়েছে এবং 3 জন জেলেকে তারা ধরে নিয়ে গেছে মিয়ানমারে। তো এই যে এই বিষয়গুলো মানে সীমান্ত রিলেটেড যেই কর্মকাণ্ডগুলো চলছে রিসেন্টলি, এইটাকে কিভাবে দেখেন বাংলাদেশের নিরাপত্তার জায়গা থেকে? আচ্ছা, আমি ওই আগের একটু পয়েন্ট মিসিং হয়ে গেছিলো, যেটা হচ্ছে যে যেটা সংখ্যার কথা বলতেছিল। আমার কাছে মনে হয় না যে এখন 10-20% আছে আর কি। বেসিক্যালি যারা সুবিধাভোগী তারাই আছে। এবং এই হত্যাকাণ্ডের পরে গ্রামে যত বেশি মানুষ শুনতেছে যে তারা মুক্তিযোদ্ধা ছিল, তারা ভালোবাসতো, তারাও এখন অনুশোচনা করতেছে যে এই আওয়ামী লীগ বা এই জনরা আমরা দেশকে স্বাধীন করি না, যারা মানুষকে গুলি করে মেরেছে। এটা একটা ইস্যু। আর শেখ হাসিনা বেসিক্যালি তো মুখ্যমন্ত্রী ছিল, যেটা আপনি বলতেছিলেন, সবাই আমরা জানি আর কি। বাংলাদেশে ভয় পাইতো কথা বলতে, আসলে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলায় ভয় ছিল, একটা আতঙ্ক ছিল। 2 নম্বর ইস্যু আছে যে পোস্ট জুলাই রেভলিউশন বলেন, ম্যাস আপরাইজিং বলেন, এরপরে আমাদের একটা সিকিউরিটি ফ্রেমওয়ার্কটা চেঞ্জ হয়নি। তার মানে 17 বছর একটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড ছিল, ইন্ডিয়ার চোখে দেখতে হবে, আমাদের সিকিউরিটিটা ইন্ডিয়ার মাধ্যমে দেখতে হবে, সব কিছু কোনো জায়গায় গুলি করা যাবে না। আমাদের ইভেন আপনার বিডিআর, আমরা বলবো যে বিডিআর কখনো গুলি করার সাহস পায়নি, এখন আমাদের পায়ে ধরে বিভিন্ন জায়গায়। তো বিভিন্ন জায়গায় চেঞ্জ হচ্ছে একটা। তো সেই জায়গাটাতে আমি মনে করব যে জুলাই পরবর্তী আমাদের সিকিউরিটি ফ্রেমওয়ার্কটা আসলে এখন সরকার পর্যন্ত কোনোভাবে আমরা পাইনি। পররাষ্ট্র উপদেষ্টা আমাদের এখন পর্যন্ত আমাদের সিকিউরিটি ফ্রেমওয়ার্কটি কোনো কথা বলেনি। ডিফেন্স সেক্রেটারি যারা আছেন বা ডিফেন্স নিয়ে কাজ করেন কোনো ধরনের পয়েন্ট, কারণ যেহেতু আমাদের বন্ধু শত্রু চেঞ্জ হয়েছে অনেক কিছুতে। মায়ানমারের সাথে আগে একরকম ডিল করতাম, এখন একরকম করে ডিল করে, যেটা আপনার কথা বলতেছিলেন, যেখানে যেহেতু আমাদের জিওপলিটিক্যাল ইস্যু আছে, চাইনিজ ইন্টারেস্ট আছে, আমেরিকান ইন্টারেস্ট আছে, বার্মা অ্যাক্টের কারণে, উই ক্যানট ডিনাই, উই ক্যানট অ্যাভয়েড ইট। আমাদেরকে এটা অ্যাকনোলেজ করে তাহলে আমাদের রাষ্ট্রের কীরকম এখন সিকিউরিটি ফ্রেমওয়ার্ক হবে সেটা আমাদের ডিল করা এখনো হয়নি। এটার কারণে আমাদের ইভেন করিডোর নিয়ে আলোচনা হচ্ছে, একটা ধোঁয়াশার মধ্যে আছে।
আমাদের প্রেস উইং থেকে বলতেছে যেটা কোনো এরকম কোনো আদতে কিছু নাই, আর হচ্ছে আমাদের উপদেষ্টা বলতেছেন যে করিডোরের ব্যাপারে চিন্তা হচ্ছে, তার মানে ইউন আবার সাইন করে নাই। তাহলে জিনিসটা আসলে কোথা থেকে আসতেছে, কোন পারপাস থেকে আসতেছে, এটা আসলে খুবই কনসার্নিং একটা ইস্যু। পার্টিকুলারলি আমরা যারা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশের সিকিউরিটি নিয়ে আমরা খুবই কনসার্ন, এবং পোস্ট এই রেভলিউশন পরবর্তীতে আমাদের সিকিউরিটি সবার আগে 1 নম্বর হওয়া উচিত। কারণ রাষ্ট্রটা টেকে তো সিকিউরিটির এক্সটার্নালি, ইন্টারনালি উনি ইনফ্লেশনের কথা বলছে, না খেয়ে থাকতে পারবেন কয়েকদিন, অল্প খেয়ে থাকতে পারবেন, কিন্তু যদি আমাদের দেশে অন্য কেউ এসে আমার ভাইকে নিয়ে যাচ্ছে, আমাকে মেরে দিয়ে যাচ্ছে, এটা তো কোনো মগের মুল্লুক হতে পারে না। মগ বলতে তো আমরা বার্মাকেই বুঝে দেব একসময়, রাইট? সেই বার্মা যদি আবার মগের মুল্লুক চালু করে দেয়, তাহলে এটা ভেরি আমাদের জন্য খুবই স্যাড। তো আমি মনে হয় গভর্নমেন্টের এই জায়গাটা খুবই স্ট্রং একটা হোল্ড নেওয়া উচিত। রিসেন্টলি যে আমরা উপদেষ্টার ব্যাপারে অনেক আলোচনা হচ্ছে খলিল সাহেব, তারও উচিত পাবলিকলি এসে এই জিনিসটা ক্লিয়ার করা উচিত। আমরা ওই শেখ হাসিনার মতো শুধু একাই জানেন বাকিরা কেউ জানে না, এরকম চাই না। আমরা এমন রাষ্ট্র চাই, জবাবদিহিতার রাষ্ট্র, যে রাষ্ট্রে আমরা কোয়েশ্চেন করতে পারবো যে আমাদের এই সিকিউরিটির অবস্থা আপনি ক্লিয়ার করেন। তা না করতে পারলে আপনি কেন এখানে বসে আছেন? নাহলে আপনি দলদেরকে ডাকেন, জাতীয় নিরাপত্তা কাউন্সিল ডাকেন, নতুন করে আর্মি যারা সাবেক ছিল, যারা মনে কনসেপ্ট বোঝে, তাদেরকে ডাকেন, ইনভাইট করেন। এটা একটা বিগ ইস্যু তো না, এটা মানুষ ধরে নিয়ে যাচ্ছে, আমাদের লোকে গুলি করতে 200 জন তো কম কিছু না। তো সে জায়গাটাতে আমার কাছে মানে খুব সিরিয়াসলি দেখা উচিত গভর্নমেন্টের, এবং যারা রেসপন্সিবল পার্সন তারা কেন এটা নিয়ে খুবই নীরব, আমি এটা বুঝি না আর কি। দৈবক্রমে আমি রিসেন্টলি আমাদের এই সচিবের সাথে দেখা হয়েছিল, পররাষ্ট্র সচিবের সাথে। আমি জিজ্ঞেস করলাম যে ডু ইউ হ্যাভ এনিথিং লাইক দ্যাট, যে করিডোর বা কোনো একটা যুদ্ধ হচ্ছে, বলছে উই আর ট্রাইং টু অ্যাভয়েড। আমি জানি না কি যেন ট্রাইং টু অ্যাভয়েড, কী করতেছে অ্যাভয়েড মানে কি, তার মানে যুদ্ধ লাগতেছে কিনা এখানে, আমরা তো খুবই শঙ্কিত। তা বিষয়টা ক্লিয়ার হওয়া উচিত। আবার বিভিন্ন দল বিভিন্ন ধরনের রিউমার ছড়াচ্ছে যে আমাদের সেন্ট মার্টিন চলে যাচ্ছে, যখন আওয়ামী লীগ এখন পিছন থেকে বলছে তোমরা জানো তোমাদের তো দেশ চলে যাচ্ছে। তার মানে এই যে একটা কনফিউশনের ভিতর ঢুকে দেওয়া হচ্ছে। আবার অনেকে বলতেছে যে আর্মির মুভমেন্ট করতেছে বিভিন্নভাবে, রাষ্ট্র মনে হয় অন্য জায়গায় চলে গেছে। তো সেই জায়গাটা থেকে সিকিউরিটির ব্যাপারে নাম্বার 1 কনসার্ন আমাদের থাকা উচিত। রাষ্ট্র বলতে সিকিউরিটি আমার কাছে বুঝি এখন। আর দক্ষিণ এশিয়াতে আমরা আসলে খুব ডেফিনেটলি খুব ডেঞ্জার একটা জায়গা আছি, এবং যেহেতু আমরা সমুদ্রের মালিক, আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, সেটা বে অফ বেঙ্গলের সিকিউরিটির জন্য হলো এটার একটা ডেফিনেটলি একটা ফ্রেমওয়ার্ক ডেভেলপ করা জরুরি। ধন্যবাদ। আমরা হাসান মামুন আপনার কাছেও জানতে চাই যে এই যে আরাকান আর্মি, আমাদের নবনিযুক্ত সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান উনি কয়েকদিন আগে বলছিলেন যে বাংলাদেশের স্বার্থে যে কারোর সাথে বাংলাদেশ আলোচনা করবে সেটি মিয়ানমার সরকারও হতে পারে, আরাকান আর্মিও হতে পারে। কিন্তু তার মানে উনি বুঝিয়েছেন যে আরাকান আর্মির সাথে ওনারা আলোচনা করতে চান বা শুরু করেছেন। তো সেই আরাকান আর্মি আজকে 2 জন জেলেকে গুলি করে মারলো, দুঃখিত, আহত হয়েছেন, এবং 3 জনকে ধরে নিয়ে গেল। তো কোন অবস্থায় যাচ্ছে ওই বাংলাদেশের ওই সীমান্তটা? হ্যাঁ, আমাদের আসলে দীর্ঘদিন আমরা খেয়ালই করিনি যে বাংলাদেশের পাশে আরেকটা দেশ আছে, মায়ানমার। এটা হচ্ছে ইন্টারেস্টিং। আমরা মনে করতাম যে ভারতই আছে, আর কেউ নাই, তাই না? মায়ানমারের সঙ্গে আমাদের সেরকম ট্রেডও ছিল না, ট্রেডও কিন্তু বাড়েনি, যদিও ট্রেডের অনেক সম্ভাবনা আছে, ট্রেড এবং ইনভেস্টমেন্টেরও সম্ভাবনা ছিল। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে যে মায়ানমারে গিয়ে আমরা জমি পাবো, জমিতে আমরা চাষবাস করবো ইত্যাদি, এইসব আলোচনাও মাঝখানে ছিল। আচ্ছা, ওদের 12 লাখ রোহিঙ্গা তো রেজিস্টার্ড রোহিঙ্গা আছে, আরও নাকি গত 1.5 বছরে 1,13,000 এসছে। এটা নিয়ে আবার বাদানুবাদ আছে সরকারের সঙ্গে, সরকার বলছে এত না, কিছু, তাই না, কিছু হলেও আসছে। এবং আমরা দেখলাম যে পুশিনের মধ্যেও কিছু রোহিঙ্গা আছে, এবং এরা কি আমাদের এখান থেকে গেছে নাকি ওইখানকার লোক এসছে, এটা নিয়েও আজকে বিজিবি প্রধান বলছিলেন যে তাদের কাছে কি কার্ড পাওয়া গেছে ইত্যাদি। মানে এটা কনফিউজিং। এবং ভারত এইরকম আচরণ কেন করছে, এটা একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যেও করা উচিত, তাই না? আমাদের নাগরিক যদি হয় আমরা অবশ্যই নেব, আর না হলে আমরা কেন নেব, এইসব প্রশ্ন আছে। তো এটা কিন্তু ভারত পাকিস্তান যে সামরিক উত্তেজনা এবং সংঘাত চলছিল এর মধ্যেই ঘটেছে, এবং এটা নিয়ে তখন কিন্তু এক ধরনের টেনশন ছিল যে এটা বাড়বে কিনা এবং বেড়ে একটা সংঘাতের দিকে আবার যাবে কিনা আমাদের সঙ্গে। আচ্ছা, সেটা হয়নি। ভারত পাকিস্তান এক ধরনের মানে স্থিতাবস্থায় এসছে ইত্যাদি, এবং যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে কিন্তু হয়েছে, এটা সরাসরি হস্তক্ষেপে। এটাও ইন্টারেস্টিং, মানে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়নি, কিন্তু মাঝখানে হস্তক্ষেপে হয়েছে। তো এই অঞ্চলে বৃহৎ শক্তিগুলো কিন্তু এসে গেছে, এটা হচ্ছে মূল দেখবার বিষয়। শুধু আঞ্চলিক শক্তি না, এখানে বৃহৎ সরব উপস্থিতি দেখা যাচ্ছে, নীরব নয়। এবং এই মায়ানমার ইস্যুতে এবং আরাকান ইস্যুতে কিন্তু অনেক শক্তির কথাই উপস্থিতি, প্রত্যক্ষ পরোক্ষ উপস্থিতির কথা শোনা যায়। চায়না, আমেরিকা, ইন্ডিয়া, রাশিয়া। তো সবারই ইন্টারেস্ট আছে, এবং কারো ইন্টারেস্ট পরস্পর সঙ্গে মেলে, কারোরটা মেলে না। এগুলো নিয়ে নানান রকম মানে ইকুয়েশন চলছে। তো আমাদের এখানে এ নিয়ে মানে
ভালো রিসার্চ হওয়া দরকার। আমি রিসার্চের অনুপস্থিতি লক্ষ্য করি। আমরা আন্দাজে অনেক কথাবার্তা বলি, এবং এই যে আমেরিকা কেন বার্মা অ্যাক্ট নিল এতদিন আগে, এটা একটা প্রশ্ন যে তারা কোনো ডিজাইন ছাড়া এটা নিয়েছে কিনা। তারপরে হচ্ছে যে আমাদের সমুদ্র, আমাদের এই যে ডিপ সি পোর্ট হবে, মানে এগুলো করা সক্ষমতা প্লাস এগুলো রক্ষা করা, এগুলোকে ব্যবহার করা, উপকৃত হওয়া, এটা কিন্তু খালি অর্থনৈতিক বিষয় না, যে ভাই বলছিলেন যে এটা সিকিউরিটি মানে নিরাপত্তারও বিষয়। তো এই ব্যাপারে আসলে এই অন্তর্বর্তী সরকার কতটা কি করতে পারবে আমি জানি না, কিন্তু আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদের এখন থেকে চিন্তা ভাবনা, আমি বলছিলাম যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু সংলাপ হওয়া দরকার, একটা সংলাপ হওয়া এবং আমি এটাকে খুব জোর দিই যে রাজনৈতিক দলগুলো হচ্ছে মুখ্য এবং তারা হচ্ছে এই সরকারের ভিত্তি, তারা ছাড়া কিন্তু এই সরকার নেই, তাই না? এবং তাদের পেছনে আছে দেশের বেশিরভাগ জনতা। আমি 20-25 ভাগের কথা বলছিলাম, সেটা যদি ঠিকও হয় 75 ভাগ তো এদের সঙ্গে আছে। তো বেশিরভাগ মানুষ যাদের সঙ্গে আছে এবং যারা মাঠে এখন সক্রিয়, তাদেরকে কিন্তু এই বিষয়গুলো নিয়ে পরস্পরের সঙ্গে আলাপ করতে হবে। এবং মতবিরোধ থাকতে পারে, কিন্তু মতবিরোধ নিয়েও আলাপ হতে পারে এবং ঐক্য প্রতিষ্ঠিত হতে পারে, তাই না? কিছু কিছু পয়েন্টে তো ঐক্য প্রতিষ্ঠিত হলে সেই, সেটিতেই আমরা এগিয়ে যাব। এবং আরাকানের বিষয়ে আমরা কি অবস্থান নেব, এটা অন্তর্বর্তী সরকার আছে, এই সরকার বৈধতা আছে, ভিত্তি আছে, কিন্তু নির্বাচিত না, তাই না? নির্বাচিত সরকার এসে কি করবে সেটা পরের প্রশ্ন, কিন্তু ইন দ্য মিন টাইম আমরা কিভাবে জিনিসটা হ্যান্ডেল করব, এটা প্রয়োজনে রাজনৈতিক দলগুলো বসে, আমাদের যে নিরাপত্তা উপদেষ্টা আছেন ডক্টর খলিলুর রহমান, তার সঙ্গে বসতে পারেন, কথাবার্তা বলতে পারেন, তাই না? এই বিষয়গুলো আমি মনে করি যে পলিটিক্যাল এঙ্গেজমেন্টটা খুবই জরুরি। ধন্যবাদ। আমরা আমাদের সময় একদম শেষ হয়ে গেছে, আমরা আজকে পর্যন্ত এখানে শেষ করছি। নিশ্চয়ই পরবর্তীতে আমরা আলোচনায় আবার এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারবো। এই ছিল আজকে আমাদের এই সময়ের আয়োজন। প্রিয় দর্শক, এখন গ্রীষ্মকাল, দেশ জুড়ে দাবদাহ চলছে, পাশাপাশি বিরতি দিয়ে বৃষ্টি হওয়ার কারণে তাপমাত্রা ওঠানামা করছে। এ কারণে ঠান্ডা জ্বরে আক্রান্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি পায় অনেকের মাঝে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকা ও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এনটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।